দু রকম শেয়ানা থাকে, এক যে নিজে বেশি বোঝে, আর দুই যে অন্যকে বেশি বোঝায়। যে নিজে বেশি বোঝে সে হোঁচট খেয়ে পড়ে, আর যে বেশি বোঝায় সে আপনাকে হোঁচট খাইয়ে ফেলতে চায়। পশ্চিমবঙ্গে এইরকম দুজন কিংবদন্তি পুরুষের আমদানি হয়েছে এই মুহূর্তে, যারা নিজেদের লোকেদের রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এবং তারা নিজেদের লোকেদের মাসিহা, মাইবাপ, গডফাদার, অলফাদার সেজে বসে রয়েছে। 2026-এর নির্বাচনে এরা নিজেদের লোকজনকে যে পরিমাণ গলা ধাক্কা দেবে সেটা দেখার মতো হবে। এক হচ্ছে মুসলিমদের জন্য হুমায়ুন কবির, আরেক হচ্ছে মতুয়াদের জন্য শান্তনু ঠাকুর। এবং এই দুজনের কাছে মুসলিম আর মতুয়ারা যে গলা ধাক্কা 2026-এর নির্বাচনে খেতে চলেছেন সেটা দেখে আমার কোনো দুঃখ ক্ষোভ কিচ্ছু নেই, বিন্দুমাত্র কিচ্ছু নেই, ফুল সাপোর্ট। কারণ যে যার কথা শুনে ডুবতে চায় ডুবতেই পারে, আমার কি করার আছে? সত্যিটা আপনাদের সামনে তুলে ধরা ছাড়া এর থেকে বেশি তো আমার আর কিছুই করার নেই। প্রথমে আমরা আসি সেই শেয়ানার কথায় যে বেশি বোঝে এবং নিজে হোঁচট খেয়ে পড়ে, ওরফে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমদের বর্তমানে মাসিহা হুমায়ুন কবির। দেখুন, হুমায়ুন কবির প্রথম থেকেই কোন রাস্তা ঠিক করেছেন, কোন রাস্তায় যেতে চাইছেন সেটা কিছুই ঠিক নেই। যেমন আপনাদের আগেই বলেছিলাম, হুমায়ুন কবির মসজিদের শিলান্যাস করে দিয়েছেন, কিন্তু কোন জমির ওপরে মসজিদ হবে কিছুই ঠিক নেই, জমি এখনো পাওয়া যায়নি। হুমায়ুন কবির মসজিদ করার জন্য টাকা তুলছেন, কিন্তু সেই টাকার কোনো অডিট হচ্ছে না, অর্থাৎ সেই টাকা পয়সা নয় ছয় হয়ে যাচ্ছে কিনা কোনো ঠিক নেই। হুমায়ুন কবির দাবি করেছিলেন মক্কা থেকে দুজন ইমামকে তিনি নিয়ে এসেছেন মসজিদের শিলান্যাসের জন্য, পরে দেখা গেছে যে তারা আদৌ মক্কার নয়, মেদিনীপুরের লোক। আবার হুমায়ুন কবির হায়দ্রাবাদ থেকে গার্ড নিয়ে আসছিলেন নিজেকে রক্ষা করার জন্য, হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়া গার্ড একেবারে তার কাছে এসেছে তাকে রক্ষা করার জন্য। পরে বেরিয়েছে এরা হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়া লোক নয়, বরং কলকাতা বিরিয়ানির আলু খাওয়া কলকাতারই লোকজন। এই হুমায়ুন কবির তিনি মুসলিমদের মাসিহা হবেন। যাই হোক, এত কিছু করার পরে তিনি কুঁতে কুঁতে নিজের রাজনৈতিক দলের ঘোষণা করলেন, তারপর প্রার্থী ঘোষণা করে দিলেন কারা কারা কোথায় প্রার্থী হিসেবে দাঁড়াবেন তার দলের হয়ে। এবার কিছু কিছু লোক আছে জানেন তো, যারা সেকুলার সাজতে চায়, তাদের কথা বলছি। যিনি সত্যি সেকুলার তিনি গায়ে মেখে নেবেন না, যারা সেকুলার সাজতে চায় তাদের কথা বলছি। তারা না কি করে, নিজেদের কাছে আগে থেকে একটা টোকেন রেখে দেয়। যে মুহূর্তে তাদের এসে কেউ বলে এই তুমি সেকুলার সাজার চেষ্টা তো করছো, কিন্তু তুমি তো খুব কমিউনাল, এই যে তোমার কাজকর্ম এ তো খুব সাম্প্রদায়িক, সঙ্গে সঙ্গে সেই লোকটা নিজের ওই টোকেনটাকে বের করে রামছাগল দেখানোর মতো করে দেখায় যে এই দেখো কেমন সেকুলার দিলাম তোমায়, আমাকে কমিউনাল বলছো, এই দেখো সেকুলার। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরে হুমায়ুন কবির জানিয়েছিলেন যে 22শে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল যেটা তৈরি করতে চলেছেন তার সমস্ত পরিচিতি সামনে রেখে দেবেন। এবং তারই সঙ্গে হুমায়ুন কবির জানিয়েছিলেন যে 100টার বেশি আসনে তার নতুন দলের তরফ থেকে প্রার্থী দাঁড় করানো হবে 2026-এর নির্বাচনের জন্য। সেই কথা অনুযায়ী ব্যাপারটা হয়ে গেল। 22শে ডিসেম্বর হুমায়ুন কবির নিজের দলের নাম ঘোষণা করে দিলেন এবং জানা গেল তার দলের নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। এবং তারই সঙ্গে একদম যেরকমটা কথা দিয়েছিলেন 100টার মধ্যে 10টা আসনের প্রার্থীও তিনি ঘোষণা করে দিলেন, যার মধ্যে 2টো আসনে অবশ্য হুমায়ুন কবির নিজেই প্রার্থী। এবং তারই সঙ্গে দেখা গেল একজন হিন্দু প্রার্থীকেও দাঁড় করিয়েছে হুমায়ুন কবিরের নতুন দল। বালিগঞ্জে জনতা উন্নয়ন পার্টি বা হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে নিশা চট্টোপাধ্যায়কে। হ্যাঁ, হুমায়ুন কবিরের সেই কথা কেমন সেকুলার দিলাম। কিন্তু এই ঘোষণা সামনে আসার পর থেকে তৃণমূল কংগ্রেস গাইতে শুরু করলো নিশা লাগিল রে, নিশা লাগিল রে, পিয়ারির প্রেমে মজিল রে। বেশ কিছু ছবি এবং এমন সমস্ত ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও যেগুলো সামনে আসতে শুরু করলো নিশা চট্টোপাধ্যায়ের, যেগুলো দেখে হুমায়ুন কবির বা বলা ভালো হুমায়ুন কবির যাদের মাথার ওপরে পা রেখে এবারের নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছেন তারা একেবারে ভিড়মি খাবেন। এবং তার ফলে কি হলো, 12 ঘন্টার মধ্যে সমস্ত কিছু ক্যান্সেল হয়ে গেল। বলা হলো যে নিশা চট্টোপাধ্যায়ের যে সমস্ত ভিডিও সামনে এসেছে সেগুলো খুবই খোলামেলা এবং সেই কারণেই নিশা চট্টোপাধ্যায় বালিগঞ্জের প্রার্থী আর থাকছেন না জনতা উন্নয়ন পার্টি। এবারে ব্যাপারটা হচ্ছে হুমায়ুন কবির যাকে সামনে দাঁড় করিয়ে সেকুলার কার্ড খেলেছিলেন সেই নিশা চট্টোপাধ্যায় তিনিও খুব রেগে গেছেন গোটা ব্যাপারটায়। কেন তাকে প্রার্থী করে তারপর সরিয়ে দেওয়া হলো, তাকে অপমান করা হলো, খেপে লাল তিনি একেবারে। এবার হুমায়ুন কবির যাকে নিয়ে সেকুলার কার্ড খেলছিলেন তিনি এইবার রেগে গিয়ে মাঠে এসে হিন্দু কার্ড খেলতে শুরু করে দিলেন এবং তিনি বললেন যে আমি হিন্দু বলেই আমাকে টিকিট দেয়নি, ওসব খোলামেলা ভিডিও কোনো ব্যাপার নয়, আসলে আমি হিন্দু বলে হুমায়ুন চাচা আমাকে টিকিট দেয়নি, এখানে তো বিশাল বড় সাম্প্রদায়িকতা রয়েছে। এবার হুমায়ুন চাচা পরবর্তীকালে আবার একখানা ব্যাখ্যা নিয়ে সামনে এসেছেন। তিনি বলছেন যে যে সমস্ত ভিডিও ছবি যা সব সমাজ মাধ্যমে সামনে এসেছে সেগুলো একেবারেই ভালো না, অঙ্গভঙ্গি একেবারেই ভালো না, এরা সব বিধানসভার মতো পবিত্র জায়গায় যাওয়ার যোগ্য নয়। এবং তারই সঙ্গে হুমায়ুন কবির বললেন যে বালিগঞ্জ কেন্দ্রে 7 দিনের মধ্যে নতুন প্রার্থীর নাম আমি ঘোষণা করে দেব, মুসলিম প্রার্থীর নাম আমি ঘোষণা করে দেব। এবার দেখুন, রাজনীতির কতগুলো পার্ট আছে, ধাপে ধাপে লোকজন সেগুলোকে বুড়িগঙ্গার মতো ছুঁয়ে চলে যায়। এক হচ্ছে পার্ট সাম্প্রদায়িকতার একটু সুরসুরি, তারপরের পার্টটা হচ্ছে একটু সেকুলারিজমের খেলা। এই সব কিছু হয়ে যাবার পর হুমায়ুন কবিরের
কাছে একটাই পাঠ পড়েছিল রাজনীতির, আর সেটা হচ্ছে নেপোটিজম। সেটা ব্যবহার করে ফেলেছেন হুমায়ুন কবির। তিনি বালিগঞ্জের জন্য প্রার্থী কাকে দাঁড় করাবেন ভেবে ফেলেছেন, নিজের পরিবারের লোক। তিনি সামনে এসে বলছেন যে আমি কাকে দাঁড় করাবো ভেবে নিয়েছি, সে কিন্তু আমারই পরিবারের লোক। এদিকে কিন্তু হুমায়ুন কবিরের পেয়ারের ছেলে, তিনি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আদাব সালাম করে যাচ্ছেন, কিন্তু আরেকদিকে হুমায়ুন কবির তার এক মামাকে নিয়ে এসেছেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করে বালিগঞ্জে দাঁড় করাবেন বলে। নিশা চট্টোপাধ্যায় যেখান থেকে দাঁড়ানোর কথা ছিল সেইখান থেকে দাঁড়াবেন হুমায়ুন কবির বলছেন আবুল হাসান। এই আবুল হাসান হচ্ছেন হুমায়ুন কবিরের সম্পর্কে মামা। এবারে আবুল হাসান আদৌ দাঁড়াতে চান সেখানে, নাকি আবুলের অবস্থা হাবুলের মতোই হবে সেটা বোঝা যাচ্ছে না। কারণ এই আবুল হাসানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে শুনে আবুল হাসান বড়ই রেগে গেছেন। তিনি তো একেবারে খাপ্পা, তিনি বলছেন সম্পর্কে আমি ওর মামা হই, কিন্তু আমাকে বলেছিল নির্বাচনে দাঁড়ানোর জন্য বলেছিল, তবে আমি তো পুলিশের চাকরি করেছি, পুলিশ আধিকারিক ছিলাম, রাজনীতিতে আমি কিছুই বুঝি না। তারপরেও হুমায়ুন আমাকে বলেছে তোমাকে দাঁড়াতেই হবে, কিন্তু তারপর শুনছি আমার নামটাও ঘোষণা করে দিয়েছে, এই নিয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি। যা, মানে হুমায়ুন কবিরের মামার বক্তব্য হচ্ছে আমাকে একেবারে পেড়ে ফেলেছে, আমার কোনো কথা শুনছে না, আমাকে দাঁড় করিয়েই ছাড়বে। এদিকে হুমায়ুন কবির বলছেন যে আরে এটা তো আমাদের মামা ভাগ্নের ব্যাপার, উনি আমার নিজের মামা নন, আমার মায়ের খুড়তুতো ভাই, আমাদের মামা ভাগ্নের ব্যাপার। আসলে ওনার ছেলে মেয়ে একটু চিন্তা ভাবনা করছে, তবে ওনাকে নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। আমি বিধানসভা নির্বাচনে দাঁড় করিয়ে ওনাকে জিতিয়ে আনবো, সেই দায়িত্ব আমার। মানে ব্যাপারটা এখন এইরকম যে আপনি পুলিশের আধিকারিক ছিলেন, এতদিন নেতাদের গালাগালি খেয়েছেন, এবার নিজে ভোটে দাঁড়িয়ে নেতা হয়ে যান, তারপর পুলিশকে গালাগাল দেবেন। এভরিথিং ইজ অ্যাজ ব্যালেন্সড অ্যাজ ইট ইজ সাপোজ টু বি। পুনঃ সেকুলার থেকে মুসলিম প্রার্থী ভব, ব্যাস সুন্দর কাজকর্ম এখন চলছে। হুমায়ুন কবিরের সামনে বড় বড় চ্যালেঞ্জ এখন রয়েছে, আমাদের জন্য নিত্য নতুন রোজগার বিনোদন রয়েছে, এসব যেন কখনো না থামে। হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করা হচ্ছে তার দলের প্রতীক কি হবে, তিনি বলছেন 2016-তে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন টেবিল প্রতীক নিয়ে, তো সেই টেবিলটাই ওনার প্রথম পছন্দ, উনি সেটাকেই তার দল জনতা উন্নয়ন পার্টির প্রতীক হিসেবে চান। কিন্তু যদি নির্বাচন কমিশন টেবিল প্রতীকে অনুমোদন না দেয়, তাহলে হুমায়ুন কবির আরও একটা প্রতীকের কথা ভেবে রেখেছেন, আর সেটা হচ্ছে জোড়া গোলাপ। যদিও এটাতেও যদি অনুমোদন পাওয়া না যায় তাহলে আবার কি হবে সেটা তখন ভাববেন, হুমায়ুন কবির বলে দিয়েছেন। আর দলের যে পতাকাটা হবে সেই পতাকায় 3টে রং থাকবে, হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হলুদ, সবুজ এবং সাদা। এইখানে আমার একটা সাজেশন আছে, হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের দলের পতাকার রংটা কালার চেঞ্জিং হওয়া উচিত। হুমায়ুন কবিরের যেমন মুহূর্তে মুহূর্তে ইচ্ছা, প্রার্থী, দল সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়, সেই রকমই তার দলের পতাকাটাও কিন্তু কালার চেঞ্জিং হতে পারে। মুহূর্তে মুহূর্তে যেভাবে হুমায়ুন কবিরের মন বদলাবে সেইভাবে কালারটাও বদলে যাবে। ফুল সাপোর্ট, এখানেও কিন্তু আমার একদম ফুল সাপোর্ট আছে। এইবার আসি দ্বিতীয় শিয়ানার কথায়, যে বেশি বোঝায় এবং বেশি বুঝিয়ে আপনাকে হোঁচট খাইয়ে ফেলতে চায়। এতদিন ধরে একটা খুব বেসিক প্রশ্ন শান্তনু ঠাকুরকে করা হয়েছে, আপনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, আপনার এন্টায়ার ভোট ব্যাংক হচ্ছে মতুয়ারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের আপনি নাগরিকত্ব দেবেন এবং সেই কারণে সিএ নিয়ে আসা হয়েছে, কেন্দ্রীয় সরকার আইন এনে দিয়েছে, আপনি তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেবেন এই কথা বুঝিয়ে তাদের থেকে ভোটও নিয়েছেন, ভোট নিয়ে আপনি জিতে ক্ষমতায় বসে পড়েছেন, চেয়ারে বসে পড়েছেন। এইবার আপনার একটা সিম্পল কাজ ছিল, আপনার এলাকায় এই মতুয়া মানুষ যারা আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে তাদের এলাকায় সিএ এর ক্যাম্প আপনি করাবেন, এই সমস্ত মানুষজনকে বুঝিয়ে সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা আপনি করে দেবেন। সেই কাজটা আপনি এতদিনে করেননি কেন? এখন এসে আচ্ছা দেখছি করছি, দেখা যাক কি হবে, একবার দুবার ভোট হয়তো দিতে পারবে না, কোনো সমস্যা হবে না, এসব বলে গেছেন। এবং এতদিন ধরে আপনি যেটা করেছেন, নাগরিকত্বের ব্যবস্থা না করে এই মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে হিন্দু কার্ড, মতুয়া কার্ড এই সমস্ত কিছু গছিয়ে গেছেন টাকার বিনিময়, যেগুলোর কোনো প্রশাসনিক অনুমোদন নেই, কেন্দ্রীয় সরকারেরও কোনো অনুমোদন নেই, রাজ্য সরকার তো বাদই দিলাম, কেন্দ্রীয় সরকারেরও কোনো অনুমোদন নেই। এই কার্ডগুলো না সিএ এর কাজে আসবে না এসআইআর এর কাজে আসবে, আপনি এইগুলো করে গেছেন, কিন্তু নাগরিকত্বের ব্যবস্থা আপনি করেন সেই সব মানুষের জন্য আবারও বলছি, যাদের ভোটের ওপরে ভর করে আপনি আজ ক্ষমতার চেয়ারে বসেছেন। এইবার এতক্ষণে এতদিনে এই প্রশ্নটার যে কেন এতদিন আপনি এই ব্যবস্থা করেননি, একটা ভালো উত্তর শান্তনু ঠাকুর খুঁজে পেয়েছেন। শান্তনু ঠাকুর বলছেন এসআইআর আমাদের জন্য কোনো সমস্যা নয়, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা করার জন্য যদি আমাদের এসআইআর এর সমস্যা পোহাতে হয় তাহলে আমরা পোহাবো, মানে বুক চিরে রক্ত দিয়ে দেবো, আর কি দরকার বলো না, আমরা বুক চিরে রক্ত দিয়ে দেবো, নিজের বুকটা চিরবো না, অন্যদের বুক চিরে রক্ত দেওয়া করাবো, কিন্তু দেওয়াবো তো, শুধু বলো কি সমস্যা চাই। তারই সঙ্গে শান্তনু ঠাকুর বলছেন যে 50 লক্ষ বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা, পাকিস্তানি মুসলিমদের বের করতে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষ ভোট দিতে না পারেন, দেবেন না, কোনটায় বেশি সমস্যা, কোনটায় বেশি লাভ হবে আপনি ভেবে দেখুন একবার।
উফ, কি বললেন দাদা, কি বললেন! সেই সব দিনগুলো মনে করিয়ে দিলেন যখন লোকজন বলতেন যে বর্ডারে সৈন্যরা লড়াই করছেন আর আমাদের দেশের ব্ল্যাক মানি সরানোর জন্য মোদিজি ডিমনিটাইজেশনে একটু লাইনে দাঁড়াতে বলেছেন, তার জন্য তোমাদের এত সমস্যা। বর্ডারে সৈন্যরা লড়াই করছে, তাদের রক্ত দিয়ে আমাদের দেশকে রক্ষা করছে, আর আমরা একটু লাইনে দাঁড়াতে পারবো না? তোমাদের এটিএম এর লাইনে দাঁড়িয়ে কেন লোকজন মরে যাচ্ছে সেই নিয়েও প্রশ্ন। দেশদ্রোহী স্কাউন্ড্রেল সব। সেই সব দিনের কথা মনে পড়ে গেল। মানে সেই একই যুক্তি, আমি নিজের ঘরে আগুন দেবো যাতে প্রতিবেশীর ঘরেও আগুন লাগে, প্রতিবেশীর ঘরটাও দাও দাও করে জ্বলবে সেটা দেখার জন্য আমি নিজের ঘরটাকেও পুড়িয়ে দেবো। একেবারে সেই টোন। এতটা আবেগতাড়িত করে দেবেন না, বিশ্বাস করুন, একদম সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এতটা আবেগতাড়িত করে দেবেন না। কিন্তু এখানে যদি আপনি আরেকটু ভেতরে ঢুকে ভাবেন, তাহলে শান্তনু ঠাকুরের এই বক্তব্যের মধ্যে অনেকগুলো গন্ডগোল আপনি খুঁজে পাবেন, অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে 50 লক্ষ, মাত্র 50 লক্ষ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা, তাদের নামটাম বাদ যাবে? শুভেন্দু অধিকারী তো সংখ্যাটাকে 2 কোটি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আপনি নিজের পার্টির লোকের কথা মানছেন না, 50 লক্ষই থেমে যাচ্ছেন। দ্বিতীয় কথা, যাদের নাম বাদ পড়বে তার মধ্যে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, পাকিস্তানি মুসলিম আছেন, তাদের নাম বাদ পড়েছে। এমন তথ্য তো মশাই কেউ দিচ্ছে না, নির্বাচন কমিশনও দিচ্ছে না। আপনি যে সরকারের হাফ প্যান্ট থুড়ি প্রতিমন্ত্রী, সেই সরকারের তরফ থেকেও এরকম কোনো তথ্য দেওয়া হচ্ছে না যে 50 লক্ষ নাম বাদ গেছে, তারা সব ভুয়ো রোহিঙ্গা মুসলিম, পাকিস্তানি মুসলিম, বাংলাদেশি মুসলিম। এবং তারই সঙ্গে এখানে প্রশ্ন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর ব্যাপারটা বুঝলাম, পাকিস্তানি মুসলিম এখান থেকে নাম বাদ যাবে? বেশ, তো এই প্রশ্নগুলোর উত্তর খুব একটা পাওয়া যাচ্ছে না। কিন্তু তার সঙ্গে প্রশ্ন উঠে আসে যে এই সবগুলো করার জন্য মতুয়াদের গলা কাটতে হবে কেন? তাদের কেন সাফার করতে হবে? তাদের কেন নাম উঠবে না? কেন তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না? মতুয়ারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ আনা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে এই কথা বলছেন যে আমি মতুয়াদের পাশে রয়েছি, সবসময় পাশে থাকবো। তাহলে তাদের জন্য এইরকম একটা ডিসক্রিমিনেটরি বক্তব্য কেন শান্তনু ঠাকুর সামনে রাখছেন? এবং সেই শান্তনু ঠাকুর যিনি এদেরই ভোটে জয়ী হয়ে আজ ক্ষমতায় এসেছেন, আজ প্রতিমন্ত্রী হয়েছেন। তারই সঙ্গে শান্তনু ঠাকুরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু মতুয়া বাড়িতেও রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, রীতিমতো মারামারি, ধাক্কাধাক্কি, প্রতিবাদ করছেন মতুয়ারা এই বিষয়টার। এইবার এইখানে আপনার প্রথমে একটু অসুবিধা হতে পারে বুঝতে যে শান্তনু ঠাকুর কেন এরকম কথাবার্তা বলছেন, কিন্তু এরপরেই একটা ছোট্ট সত্যি কথা আপনার সামনে উঠে আসবে। শান্তনু ঠাকুর কেন বেশি বোঝাচ্ছেন? হিন্দু এবং নিজের ভোট ব্যাংক হওয়ার পরেও মতুয়াদের নিয়ে বর্তমানে শান্তনু ঠাকুরের এই যে উদাসীনতা, এটার একটা কারণ আছে। এই মুহূর্তে এই মতুয়াদের বাতিলের খাতায় ফেলে দিলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে। এক হচ্ছে, মতুয়াদের নাম যদি ভোটার তালিকায় না ওঠে তাহলে এই মতুয়ারা কাউকেই ভোট দিতে পারবেন না, বিজেপিকেও পারবেন না, তেমনি আবার বাম, কংগ্রেস, তৃণমূলকেও কিন্তু তারা ভোটটা দিতে পারবেন না। এবং এর মাধ্যমে আরেকটা ব্যাপার হবে, সুব্রত ঠাকুর, যিনি কিনা শান্তনু ঠাকুরের ভাই এবং বিজেপির বিধায়ক, তিনিও তো ভোটে দাঁড়াবেন। এবার শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুরের মধ্যে যে মনোমালিন্যটা হয়েছে সেটারও ঝাল তিনি মিটিয়ে নিতে পারবেন এই যে ভোট না দেওয়ার জায়গাটা থেকে। কারণ সুব্রত ঠাকুর ভোটে দাঁড়াবেন অথচ তিনি ভোট পাবেন না, প্রচুর মতুয়াদের নাম তো ভোটার তালিকাতেই ওঠেনি, অতএব তারা ভোট দিতেই পারছেন না, সুব্রত ঠাকুরও ভোট পাচ্ছেন না। তাহলে শান্তনু ঠাকুরের এটা দেখাতে বেশ সুবিধা হবে যে দেখেছো, সুব্রত দাঁড়ালেও কিন্তু ভোট পায় না, একমাত্র শান্তনু সোনাবাবু ঠাকুর দাঁড়ালে তবেই কিন্তু ভোটটা পাওয়া যায়। এবার শান্তনু ঠাকুরের নিজের লোকসভা নির্বাচনটা আসতে অনেকটা দেরি আছে, ততদিনে আবার 70% মতুয়াদের সমস্যা তিনি দূর করে নাগরিকত্ব পাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন, অতএব আবারও সেই ভোট ব্যাংক তার কাছে চলে আসবে এবং আবারও মতুয়ারা কিন্তু ঠাকুর বাড়ির দিকে তাকিয়েই ভোটটা দেবেন। আর শান্তনু ঠাকুর আবারও কি হয়ে উঠবেন? মতুয়াদের জন্য এবং বিজেপির জন্য মতুয়াদের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা হিসেবে সামনে উঠে আসবেন শান্তনু ঠাকুর, যেমনটা এতদিন তিনি ছিলেন। এবার এইটাকে আপনি হিন্দুদের ঠকানোও বলতে পারেন, আবার সহজ সরল মতুয়াদের মনের মধ্যে নাগরিকত্ব নিয়ে বারবার ভয় সৃষ্টি করা, এটাও বলতে পারেন। যেটা আপনার পছন্দ আপনি সেটাই বলতে পারেন। কিন্তু আবারও মতুয়াদের একমাত্র মাইবাপ হয়ে থাকার এবং ঠাকুর বাড়ির একমাত্র রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে সামনে উঠে আসার একটা সুন্দর হিসেব এইটা এই মুহূর্তে শান্তনু ঠাকুরের কাছে। রাজনীতিতে আপন পর বলে কিছু হয় না, যেটা হয় সেটা হলো লোভ, আর এই লোভ সব কিছুকে গিলে খায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।